বাবালবান্দে প্রণালী এবং লোহিত সাগরে জাহাজ চলাচল নিরাপদ করতে এবং স্বাধীনভাবে যাতে জাহাজ চলাচল করতে পারে এই লক্ষ্য ঘোষণা করে সৌদি আরব 14 সদস্যের একটি জোট ঘোষণা করেছে। এই জোটে বাংলাদেশও থাকবে বলে খবর পাওয়া গেছে। এদিকে গত রাতেও ইরানের পক্ষ থেকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফ তিনি বলেছেন, কেশম দ্বীপে আমেরিকা যে বর্বর হামলা চালিয়েছে তার জন্য তাদেরকে মূল্য দিতে হবে। এদিকে ইরানের খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্সের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের জন্য তাদের সমরস্ত্র যেমন জরুরি তেমনি তাদের সাথে কফিনও থাকতে হবে। কফিন এখন তাদের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। একথার মানে কি? খুবই গুরুত্বপূর্ণ কথা। আরও একটি বিপজ্জনক খবর আছে, সেটি হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতাকে আমেরিকা এবং ইসরায়েল খুঁজছে। ইরানের সর্বোচ্চ নেতাকে আমেরিকা এবং ইসরায়েল যখন খোঁজে তার মানে কি আমরা সবাই বুঝতে পারি। এ নিয়ে আলোচনা করব। পাশাপাশি আলোচনা থাকবে মিশরের একটি সমুদ্র বন্দরে একটি এলএনজি জাহাজে ড্রোন হামলা হয়েছে, সেখান থেকে আমেরিকার একটি যুদ্ধ জাহাজও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ব্যাপারে আকারে ইঙ্গিতে ইরানকে দায়ী করা হচ্ছিল, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি ভিন্ন কথা বলেছেন। কি বলেছেন এবং কেন বলেছেন, এই সমস্ত নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি প্রত্যেকটি পয়েন্টের আলোচনা আপনাদের ভালো লাগবে। যদি আলোচনা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রথমে যে আলোচনা করেছি সেটি হচ্ছে একটা জোট হতে যাচ্ছে সৌদির নেতৃত্বে, যে বাংলাদেশ সহ বিশ্বের 14টি দেশ সেই জোটে যোগ দেবে বা তার প্রতি সমর্থন জানিয়েছে বলে খবর বেরিয়েছে। এই জোটের লক্ষ্য হবে বাবালমান্দে প্রণালী এবং লোহিত সাগরে সৌদি জাহাজ বা সৌদির বন্দরের দিকে যে সমস্ত জাহাজ যাবে তাদের উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী বা সরকার, সেই নিষেধাজ্ঞা নাকচ করে দেওয়া, বানচাল করে দেওয়া। এবং ইয়েমেনের পক্ষ থেকে অর্থাৎ ইয়েমেনের হুতি সরকারের পক্ষ থেকে সৌদি বন্দরের উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, অবরোধ আরোপ করা হয়েছে, সেই অবরোধ ভেঙে দেওয়ার চেষ্টা করা হবে। এই জন্য সৌদি আরব ইয়েমেনের সাথে সম্ভবত একা পারছে না, না পারার কারণে জোট গঠনের ঘোষণা দিয়েছে। এবং এই লক্ষ্যে গতকাল সৌদি আরবে মোট 43টি দেশের অংশগ্রহণে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সেই সম্মেলন থেকে যে সমস্ত দেশ সৌদি আরবের এই জোটের প্রতি সমর্থন দিয়েছে তারা হলো কুয়েত, বাহরাইন, কাতার, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, সুদান, সোমালিয়া, জিবুতি, জর্ডান, মিশর, ইয়েমেনের যে সৌদি সমর্থিত অংশ তারা, এবং কমোরস নামে আরেকটি দেশ। আল জাজিরা খবর দিয়েছে কমোরস আছে, কিন্তু কোনো কোনো জায়গায় পাওয়া যাচ্ছে কমোরস না, নাইজেরিয়া আছে। জানি না এই দুই দেশের কোনটা। 43টি দেশ অংশগ্রহণ করেছিল সম্মেলন, তাতে এই 14টি দেশ সমর্থন দিয়েছে। আর সৌদি আরব এই জোটের নেতৃত্বে থাকবে, জোটের হেডকোয়ার্টার থাকবে সৌদি আরবে। লক্ষণীয় বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশ রয়েছে তার ভিতরে গুরুত্বপূর্ণ কয়েকটি দেশ এই জোটে নেই, যেমন ইরাক, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। আর এই যে জোট করা হয়েছে, এই জোট যদি স্বাভাবিক উপায়ে এই অবরোধ বা নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার চেষ্টা করে তাহলে সেটা হচ্ছে একদিক। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে একেবারে স্বাভাবিকভাবে বেসামরিক উপায়ে কিভাবে এই হুতি সমর্থিত সরকারের অবরোধ তারা ভাঙবে। তাহলে এখানে সামরিক হস্তক্ষেপ বা সামরিক সংঘাতের একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, এটা অনিবার্য হয়ে উঠবে। সেই জায়গায় এই যে মুসলিম এই সমস্ত দেশ সৌদি আরবকে সমর্থন দিয়ে একটা যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করতে যাচ্ছে বা হচ্ছে, এটা কতটা ভালো হবে, কতটা মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা করবে সেটা কিন্তু ভেবে দেখার ব্যাপার। এখানে কিন্তু প্রত্যেকটা মুসলিম দেশ, তা মুসলিম দেশ যদি সৌদি আরবের ডাকে সাড়া দেয়, এবং আমেরিকাও আছে শুনতে পাচ্ছি, তো মুসলিম দেশগুলো যদি সৌদি আরবের ডাকে সাড়া দেয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই মুসলিম দেশগুলো কেন সম্মিলিতভাবে সৌদি আরবকে এই কথা বলছে না যে ইয়েমেন তো আপনাদের একেবারে প্রতিবেশী দেশ এবং একটা দরিদ্র দেশ, তারাও মুসলিম দেশ, তার সাথে যে সমস্যা সেই সমস্যাটা কূটনৈতিক উপায়ে আলাপ আলোচনার মাধ্যমে সংলাপের মাধ্যমে সমাধান করি। আসুন আমরা সবাই এ ব্যাপারে হেল্প করি, আমরা সবাই মিলে এতে মধ্যস্থতা করি। এটা কিন্তু অনেকে বলতে পারতো, বিশেষ করে তুরস্ক, পাকিস্তান, অনেক দেশ, কিন্তু তা না করে এখন নতুন করে কেন এরকম জোটবদ্ধ হচ্ছে
আমি বুঝতে পারি না। সৌদি আরব নিজেই তো বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করা বা অস্ত্র কেনা দেশ। আমেরিকা ইউরোপের প্রচুর পরিমাণে অস্ত্র সৌদি আরব কেনে। আমেরিকার অস্ত্র শিল্প তো টিকেই আছে সৌদি আরবে, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের টাকার উপরে, কুয়েতের টাকার উপরে। সেই সৌদি আরব ইয়েমেনের চেয়ে অনেক বেশি বেশি শক্তিশালী অনেক দিক দিয়ে। তার সাথে আবার 15-16টা দেশ, 14-15টা দেশ লাগছে জোট করতে ইয়েমেনের বিরুদ্ধে লড়াই করার জন্য। এটা কেমন কথা, কেমন মুসলিম ভ্রাতৃত্ব এবং কেমন প্রতিবেশী সুলভ আচরণ। সৌদি আরব হচ্ছে পবিত্র মক্কা মদিনা শরীফের খাদেম, মুসলিম বিশ্বের নেতা। তাদেরকে আমরা অনুকরণ করব। সেই জায়গায় একটা প্রতিবেশী দেশ এবং দুর্বল দেশ, অভাবী দেশ, গরিব দেশ, তাদের উপরে এইভাবে তাকে একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা, এটা কেমন কথা হচ্ছে? এই জায়গায় তো কূটনীতির প্রয়োজন। সমস্যা হয়েছে সেটা ঠিক আছে, সৌদি আরবের সাথে ইয়েমেনের একটা সংঘাত হয়েছে অনেক দিন ধরে। এখানে মুসলিম বিশ্বের দায়িত্ব ছিল তো তাদেরকে আলোচনার টেবিলে বসানো এবং একটা মধ্যস্থতা করা। তা না করে এখন কেন তুরস্ক বা পাকিস্তান বা আরও এরকম যে সমস্ত দেশ যথেষ্ট প্রভাবশালী, সামরিক দিক দিয়ে শক্তিধর দেশ, তারা কেন এই জোটে যুক্ত হয়ে আরেকটা যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করার ব্যবস্থা করছে? আমরা আজকের এই আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের যে সমস্ত গুরুত্বপূর্ণ দেশ আছে, বিশেষ করে যারা এই জোটে যোগ দিতে যাচ্ছে বা যোগ দেওয়ার খবর বেরিয়েছে, তাদের প্রতি একান্ত অনুরোধ জানাবো, একান্ত আহ্বান জানাবো, এই যুদ্ধ কখনোই কোনো সমাধান আনবে না। দয়া করে আপনারা আলোচনার ব্যবস্থা করুন, কূটনৈতিক উদ্যোগ নিন এবং এই কাজে রাশিয়া আর চীনের সহযোগিতা নিয়ে যেতে পারে। তারা এখানে অনেক ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একটা বিষয় খেয়াল করবেন, যখন 2015 সালে সৌদি আরব ইয়েমেনের সাথে যুদ্ধে জড়িয়ে গেল এবং তখনও জোট করে জড়িয়েছে, সৌদি আরব একা না, এটা কিন্তু আমেরিকার বৈশিষ্ট্য। কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে জোট পাকায় যুদ্ধ করতে দেয়। তো সেই জায়গায় পাকিস্তান কিন্তু সৌদি ডাকে সেই জোটে যুক্ত হয়নি এবং যুদ্ধ করেনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তখন নওয়াজ শরীফ, এখনকার যে শাহবাজ শরীফ তার বড় ভাই। পাকিস্তান কিন্তু যথেষ্ট কৌশলে এবং শক্ত অবস্থানে থেকে সৌদি আরবের পক্ষে সেই সময় যুদ্ধে নামেনি, যদিও সৌদি আরবের সাথে পাকিস্তানের অনেক অনেক সামরিক চুক্তি আছে। আমি জানি না, এখনই বলা যাচ্ছে না যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, সৌদি আরব এই জোট নিয়ে যুদ্ধ শুরু করবে কিনা, কিন্তু জোট যে কারণে বা যে উদ্দেশ্যে গঠন করা হচ্ছে তাতে সংঘাত অনিবার্য হয়ে উঠবে মোটামুটি বলা যায়। এই জায়গায় বাংলাদেশের ভূমিকা কী হবে তাও জানি না। বাংলাদেশ এখানে অনেকভাবে কৌশল নিতে পারে, হয়তো জোটের প্রতি রাজনৈতিক সমর্থন দিতে পারে, কিন্তু যুদ্ধে অংশ নিল না। সামরিক অভিযান যদি কোনো কিছু পরিচালনা করে সেখানে অংশ নিল না। বাংলাদেশের অনেক জনশক্তি সৌদি আরবে আছে, সেখান থেকে রেমিটেন্স আসে, আমাদের অনেক বাজার বা আমাদের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে সৌদি আরব, ঠিক আছে। কিন্তু সৌদি আরবের কাছে তো আমরা দাসখত দিন, এটাও তো ঠিক। আমরা জনশক্তি পাঠিয়েছি, আমাদের জনশক্তি তো এমনি এমনি কাজ করছে না। আমরা সেখানে পয়সা নিচ্ছি, তাদের কাজ দিচ্ছি। আমাদের জনশক্তির উপরে তো তাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে। আমাদের জনশক্তি রপ্তানি করছি, তারা যে আমাদেরকে বিশেষ উপকার করে দিয়েছে ব্যাপারটা তাও না। আমাদের জনশক্তি তাদের অর্থনীতিকে দাঁড় করে রেখেছে এবং চালিয়ে রেখেছে। আমাদের জনশক্তি বলতে আমাদের ভারতের, পাকিস্তানের, বিশ্বের বিভিন্ন দেশের জনশক্তি গিয়ে সৌদি আরবের অর্থনীতি গড়ে দিয়েছে এবং সেটা চলছে। আর সেখানে জনশক্তি পাঠিয়েছি বলে তাদের হয়ে যুদ্ধ করতে হবে, এটাও কোনো যুক্তিসঙ্গত না, এটা একটা অন্যায় দাবি। এই জায়গা থেকে বাংলাদেশকে একটু শক্ত অবস্থানে থাকতে হবে আমি মনে করি। আবার কূটনীতির আশ্রয় নিতে হবে, আমাদের স্বার্থও দেখতে হবে, যাতে সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ না হয় সেদিকেও চেষ্টা করতে হবে। এবং আমি মনে করি এই জায়গায় আমি আগেই বলেছি, যখনই সৌদি আরবের সাথে ইয়েমেনের দ্বন্দ্ব শুরু হয়েছে এবং বাবাল মানদেব কেন্দ্রিক প্রবলেম হলো, তখনই আমি বলেছি, আমি পরামর্শ দিয়েছি, আমি আহ্বান জানিয়েছি যে বাংলাদেশের পক্ষ থেকে এখনই একটা গুরুত্বপূর্ণ জরুরি ভিত্তিতে কূটনৈতিক উদ্যোগ নেওয়া দরকার। এবং এই কূটনৈতিক উদ্যোগের সাথে পাকিস্তান, চীন, রাশিয়া এই সমস্ত দেশকে অন্তর্ভুক্ত করা যায়, এমনকি মালয়েশিয়াকেও অন্তর্ভুক্ত করা যায়। তুরস্ককে এখন আর অন্তর্ভুক্ত করার সুযোগ নেই, তারপরেও তার সাথে আলোচনা করা যায়। জোটে হয়তো অনেকেই আছে, কিন্তু জোটে থাকার মানে তো এই না যে সবাই সরাসরি যুদ্ধে অংশ নেবে বা অংশগ্রহণ করতে হবে। সেক্ষেত্রে জোটে থেকেও এর ভেতর থেকে একটা গ্রুপ, কয়েকটা দেশ মিলে সৌদি আরবকে বোঝানোর চেষ্টা করা যেতে পারে এবং এটা খুব জরুরি মুসলিম বিশ্বের জন্য, মুসলিম উম্মার জন্য, মধ্যপ্রাচ্যের জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাবাল মানদেব প্রণালী বা লোহিত সাগর বা এডেন উপসাগর মুক্ত করার জন্য এই জোট গঠন করা হয়েছে। যুদ্ধ করে কি মুক্ত হবে? প্রতিনিয়ত সেখানে যুদ্ধ চলতেই থাকবে, তাহলে কি করে মুক্ত হলো? যুদ্ধ করে মুক্ত হবে না, আলোচনার মাধ্যমেই
সৌদি আরব এবং ইয়েমেনের ভেতরকার সংকট সমাধান করতে হবে। যুদ্ধবিরতি তো 2021 সাল থেকে চলছিল, কেন সৌদি আরব ইরানি বিমান লক্ষ্য করে হামলা চালাতে গেল ইয়েমেনে? সৌদি আরব যদি ইয়েমেনের উপরে নিষেধাজ্ঞা দেয়, তো ইয়েমেনও সৌদি আরবের উপর নিষেধাজ্ঞা দিতেই পারে। যুদ্ধ তো, সৌদি আরব যদি একটা ঢিল মারে, তো ইয়েমেনও তো একটা ঢিল মারছে। তো সেই যুদ্ধ যদি বৈধ হয়, তাহলে সৌদি আরব ইয়েমেনের উপর অবরোধ আরোপ করেছে, ইয়েমেনও সৌদি আরবের উপর অবরোধ আরোপ করেছে, সেটা অবৈধ হবে কেন? এবং সেইটা খোলার জন্য এখন এত দল, এত জোট করতে হবে। এতে কি অ্যাকচুয়ালি লোহিত সাগর, বাব আল মান্দব প্রণালী, এডেন উপসাগর এগুলো উন্মুক্ত হবে? হবে না। প্রচুর রক্তক্ষয় হবে, প্রাণহানি হবে, এবং এতে তেলের বাজার আরও বেশি ঊর্ধ্বমুখী হবে। যুদ্ধের মধ্য দিয়ে কোনো মতেই হরমুজ প্রণালী, বাব আল মান্দব প্রণালী কোনো কিছু খোলা যাবে না। আলোচনা এবং বাস্তবতার ভিত্তিতে তার সমাধান করতে হবে। আমরা আশা করি বাংলাদেশ সরকার বা এই জোটে যারা প্রভাবশালী দেশ আছে সৌদি আরব বাদে, এই প্রভাবশালী দেশগুলো মিলে নতুন করে সলা পরামর্শ করে হয়তো জোট একটা গঠন হলো, কিন্তু যুদ্ধ না করে কিভাবে আরও এগিয়ে যাওয়া যায় সেই একটা চেষ্টা করা উচিত। এখানে একটু তথ্য দিয়ে রাখি, এই যে বাব আল মান্দব প্রণালী, লোহিত সাগর, এই পথে 2023 সালের একটা পরিসংখ্যান দিতে পারি। 2023 সালে প্রতিদিন 8,60,00,000 ব্যারেল তেল পরিবহন করা হয়েছে এই পথে, আর গ্যাস পরিবহন করা হয়েছে প্রতিদিন 400 কোটি ঘনফুট। আপনারা চিন্তা করেন তাহলে কত গুরুত্বপূর্ণ এই নৌরুট, এই বাব আল মান্দব প্রণালী। সেই প্রণালী যখন বন্ধ, আর তাকে যদি যুদ্ধ করে মুক্ত করতে যেতে হয়, তাহলে গ্যাসের দাম, তেলের দাম কোথায় যাবে? বিশ্ব অর্থনীতিতে কী অবস্থায় দাঁড়াবে? আর এই প্রণালী দিয়ে তো শুধু তেল এবং গ্যাস যায় না, ইলেকট্রনিক্স পণ্য, পোশাক সামগ্রী, তারপরে সার, আরও গুরুত্বপূর্ণ কত জিনিস যায়। চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, এই সমস্ত কত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি এই সমস্ত দেশ, তাদের সমস্ত পণ্য ইউরোপ আমেরিকায় যেতে গেলে বেশিরভাগই এই বাব আল মান্দব প্রণালীর লোহিত সাগর, সুয়েজ খাল হয়ে ভূমধ্য সাগর দিয়ে, আটলান্টিক দিয়ে ইউরোপ আমেরিকায় যায়। অতএব যুদ্ধ করে এখানে সমাধান হবে এটা আসলে ভাবার কোনো সুযোগ নেই। আমি মনে করি এখানে কূটনীতি শেষ কথা। দর্শক, এবার আমরা ইরানের যুদ্ধ প্রসঙ্গে আসি। ইরান গত রাতেও কুয়েতে একটি মার্কিন সামরিক ঘাঁটির উপর ড্রোন হামলা চালিয়েছে এবং তাতে ক্ষয়ক্ষতি হয়েছে অবধারিত। বড় কোনো খোঁজখবর এখন আমার কাছে আপাতত নেই, তবে এইটুকু বলি যে ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাফ তিনি বলেছেন গতকাল যে কেশম দ্বীপে আমেরিকা হামলা চালিয়েছিল এবং সেই হামলায় একটি বাড়ি একদম বিধ্বস্ত হয়ে চাপা পড়ে মা বাবা এবং ছোট্ট একটি মেয়ে মারা গেছে। সেই ব্যাপারে সরাসরি হুমকি দিয়ে বলেছেন বাকের কলিবাফ যে আমেরিকাকে এই বর্বর হামলার জন্য মূল্য দিতে হবে। এদিকে ইরানের খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্স, এই হেডকোয়ার্টার্স থেকে ইরানের সমস্ত বাহিনীর যুদ্ধ কৌশল সমস্ত সব কিছু এখান থেকে কোঅর্ডিনেট করা হয়, পরিচালনা করা হয়। এই খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার্সের যিনি কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি, তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন আমেরিকার সেনাদের জন্য এখন কফিন অনিবার্য হয়ে উঠেছে। কফিন তাদের জন্য এখন অবিচ্ছেদ্য অংশ। জেনারেল আবদুল্লাহি বলেছেন যে আমেরিকার সেনাদের জন্য যেমন সামরিক সরঞ্জাম মাস্ট, অপরিহার্য, তেমনি কফিনও অপরিহার্য। এর মানে হচ্ছে ইরান প্রচণ্ডভাবে হামলা চালাবে আমেরিকানদের উপরে এবং আমেরিকার সেনাদের টার্গেট করে এখন প্রতিনিয়ত হামলা চলবে। এখন আর ইরান সম্ভবত অনেক ছাড় দেওয়ার নীতি আর চর্চা করবে না। তার মানে মার্কিন সেনাদের উপর এখন প্রচণ্ড হামলা চালাবে একাধারে ইরান, যার কারণে কফিন প্রয়োজন হবে, এই কথা তিনি বলেছেন। এবার সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি তিনি বলেছেন মিশরের যে বন্দরে একটি এলএনজিবাহী জাহাজের উপর হামলা হয়েছে এবং তাতে বিস্ফোরণ ঘটে আমেরিকার একটি যুদ্ধ জাহাজও ধ্বংস হয়েছে। সেই ব্যাপারে আকারে ইঙ্গিতে বিভিন্ন পক্ষ থেকে, বিশেষ করে আমেরিকার পক্ষ থেকে ইরানকে দায়ী করা হচ্ছিল বা ইয়েমেনকে। ইয়েমেন, ইরান সবাই বলেছে যে আমরা এই হামলার সাথে নেই, আমরা এই হামলা করিনি। ইরান বলেছে যে এই হামলার পেছনে থাকতে পারে ইহুদিবাদী ইসরায়েল, ইরানের ভাষায় ইসরায়েল থাকতে পারে এবং সেখানে বরং ইরানকে দায়ী করানোর চেষ্টা করা হচ্ছে। এটা ঠিক না, আমরা এর সাথে নেই। বরং মিশরের নিরাপত্তা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। মিশর আমাদের আঞ্চলিক বন্ধু দেশ, তাদের নিরাপত্তাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিই। মিশরের উপরে আমাদের হামলা চালানোর কোনো কারণ নেই, প্রশ্নও নেই। সম্ভবত ইরানের এই বক্তব্য থেকে একেবারেই বিষয়টা পরিষ্কার হবে। আর সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, এটা খুবই বিপজ্জনক একটা খবর। সেটা হচ্ছে
আজকেই খবর বের হয়েছে দেখলাম, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা সাইয়েদ মুস্তফা খামেনি, তাকে আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দারা খোঁজাখুঁজি করছে। তিনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর আজ পর্যন্ত জনসমক্ষে আসেননি। এই অবস্থায় তিনি কোথায় আছেন তার অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে আমেরিকা এবং ইসরায়েল। লক্ষ্যটা সহজ, আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান শনাক্ত করার চেষ্টা করে, তার মানে হচ্ছে তাকে হয়তো হত্যা করার চেষ্টা করছে। কিন্তু একথাও ঠিক, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী খামেনিকে হত্যা করে আমেরিকা কি তার লক্ষ্য অর্জন করতে পেরেছে? যদি নতুন নেতাকে হত্যা করে আমেরিকা কি তার লক্ষ্য অর্জন করতে পারবে না। বরং তাদের জন্য বিপদ আরও বাড়বে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হবে এবং ইরান কি তখন ছেড়ে দেবে না। বরং এখন আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে ওই যে মেজর জেনারেল আলী আবদুল্লাহি বললেন যে আমেরিকানের সেনাদের জন্য কফিন মাস্ট। তাদের সাথে যেমন সামরিক সরঞ্জাম থাকে, তেমনি তাদের সাথে এখন কফিন থাকতে হবে। তার মানে ইরান আমেরিকান সেনাদের বিরুদ্ধে অনেক বেশি শক্ত অবস্থানে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে মতামত জানতে চাই। আশা করি আপনারা চিন্তাশীল মন্তব্য করবেন। সৌদি আরব এই যে জোট গঠন করলো, এই জোটের উচিত হবে কি ইয়েমেন বা হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করা বা বাব আল মানদেব প্রণালী এবং লোহিত সাগর উন্মুক্ত করার জন্য যুদ্ধে জড়িয়ে পড়া, নাকি তাদের উচিত হবে সম্মিলিতভাবে সৌদি এবং ইয়েমেনের মধ্যকার চলমান সংকট নিরসন করার জন্য কূটনৈতিক ভূমিকা নেওয়া, উদ্যোগ নেওয়া? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন,